যে মমতাদি এবার তো তোমার কাদার সময়, অনেক কেঁদেছি আমি। সিঙ্গুর আন্দোলন টাটাদের চলে যাওয়া ঠিক ছিল? একদম না, আমার ঘরে ইডি সিবিআই ঢোকার কোনো ভয়ও নেই, ইডি সিবিআই ঢোকেও না। অভিষেক তখন এমপি আমাদের ডায়মন্ড হারবার। তাহলে বেশি তুমি কেন রাত্রে থাকতে পারছো? তোমার কি শরীরটা খারাপ? আমি বললাম, বাবা শরীরটা খারাপ আছি, কিন্তু আমার বাচ্চাটা তো ছোট, তাহলে তুমি রেস্ট নাও। অভিষেক পাঠায়নি, এটা পাঠিয়েছে মমতাদি। মমতাদি চাইলে না, অভিষেকের বাবারও ক্ষমতা ছিল যে আমাকে রেস্ট। অভিষেক ব্যানার্জির কথা বলছে, তার বাড়িতে তো কখনো সিবিআই, কখনো ইডি, কখনো সিআইডি তারা করছে। যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবো বলে আমরা তৃণমূল কংগ্রেসটা একদিন গঠন করেছিলাম, যে ঋতব্রতর হাতে মমতাদিকে মার খেতে হয়েছে, সেই ঋতব্রতর হাতে এখন তৃণমূলটা চলে গেল। শিশির অধিকারী তিনি আসলেন অবশ্যই জেলা পার্টি অফিসে। শিরদা তো খুব বড় বড় সিগারেট খান। আমি বললাম, শিরদা জয় শ্রীরাম। বলে, তুমি তো অনেক আগে থেকে জয় শ্রীরাম শোনালি। শিরদা আমাদের সঙ্গে এমএলএ ছিল, সিনিয়র লিডার। হঠাৎ আমাকে একজন বলছে, আপনিও আপনার দিদির মতো শিশিরবাবুর থেকে টাকা চাইতে এসছেননি? ডিম খেতে হচ্ছে না, চোর চোর শুনতে হচ্ছে না। মানে এইভাবে সরিয়ে দেওয়ার ফলে একদিকে আপনার লাভবানই বলতে হ্যাঁ, লাভবানই। বিতর্কিত ছেড়ে দিয়েছি। তারপরে আমার হাজবেন্ডকে থ্রেট এসছে, তোমার মেয়েকে রেপ করে দেবো। হাজবেন্ড পায়ে গুজে চলে গেছে, খুর গুজে, মানে চাকু গুজে চলে গেছে। তিনি এক সময় মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন। মমতা ব্যানার্জি যেখানে যেতেন তাকে সেখানে দেখা যেত। রাজ্যের জন্য, বাংলার জন্য বিভিন্ন প্রতিবাদী আন্দোলনে বারবার মঞ্চে তাকে দেখা গিয়েছে। আজ তিনি সেই তৃণমূল থেকে, সেই মমতা ব্যানার্জি থেকে বহু বহু হাত দূরে। কেমন আছেন তিনি? আমাদের সঙ্গে আজকের আমাদের অতিথি, প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গের অতিথি সোনালী গুহ। দিদি, আপনাকে নমস্কার। প্রথমে দিদির শরীর কেমন আছে, কেমন আছেন? ভালো আছি ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার শুভেচ্ছা, ভালোই আছে। কেমন, মানে আজকে যে দলটা আপনারা শুরু করেছিলেন সেই দলটার আজকের এই অবস্থা, একের পর এক নেতা চলে যাচ্ছেন দল থেকে। একসময় যার ছায়া সঙ্গী ছিলেন, মানে আপনাকে বা মমতা ব্যানার্জিকে একসঙ্গে ছাড়া কোনোদিন দেখা যায়নি একটা সময়, আজকে তার দলের সেই অবস্থা, তিনি একা, কার্যত একা। আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কেমন ভাবে দেখছেন? আপনি বলবো না তুমি বলবো আমি জানি না। নিশ্চয়ই তুমি। না, আমি আপনাদের অনেকটাই ছোট। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কিন্তু হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। কিন্তু সেই তৃণমূলটা ঋতব্রতর হাতে চলে যাবে এই ভেবে আমরা কেউ কখনো তৃণমূলটা করিনি। ঋতব্রত যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এই ঋতব্রতর হাতেই তো একদিন মমতাদিকে মার খেতে হয়েছিল। যখন মমতাদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অমিত মিত্র সাহেব ছিলেন পশ্চিমবঙ্গের ফিনান্স মিনিস্টার। কোনো কারণে ওনার দুজনে একসঙ্গে দিল্লিতে গিয়েছিলেন। ঋতব্রত ওনাকে ফিজিক্যালি ম্যালাইন করেছে, আর দিদি এসে সোজা হাসপাতালে ভর্তি হয়েছিল, বেলভিউ ক্লিনিক। তখন রাজ্যপাল কে ছিলেন আমি জানি না, দিদি মার খেয়েছেন, আমাকে তো যেতেই হবে। আমি চলে গেছি বেলভিউ ক্লিনিক। বেলভিউ সিও ছিলেন ট্যান্ডন, এখনো বোধহয় আছে। তিনি আমাকে বুঝতে পেরেছেন যে আমি মমতাদিকে দেখতে এসেছি। উনি খুব হাসছেন যে কাকে দেখতে এসেছি। আমি বলছি মমতাদিকে। উনি ভালো আছেন, কিন্তু উনি ভালো আছেন বললে কি হবে, আমার কি মনটা সেটা সায় দেয়? তখন আমি বললাম, একটু দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়। আমাকে উপর ওঠার পারমিশন দেয়। আমি উপর উঠে দেখলাম দিদি এরকম গা অব্দি ঢাকা শুয়ে আছে। আমি বললাম, দিদি তোমার কোথায় লেগেছে? তখন বললেন, কোথায় মারেনি বল। আমি জিজ্ঞেস করছি কোথায় লেগেছে, উনি বললেন কোথায় মারেনি। তখন রাজ্যপাল কে ছিলেন আমি জানি না। বিশ্ব মজুমদারের সঙ্গে তোমাদের নিশ্চয়ই আলাপ আছে। আমাকে বিশ্বদা, তখন রাজ্যপালও গেছে, দিদি অসুস্থ হয়েছেন, মানে মার খেয়েছেন, ভর্তি হয়েছেন। রাজ্যপালও গেছেন দিদিকে বেলভিউ ক্লিনিকে দেখতে। রাজ্যপাল লিফট করে গেলেন বেলভিউ। বিশ্বদা আমাকে বলছেন যে, রলি, রাজ্যপাল কোথায় গেলেন বলো তো? বিশ্বদা, আমি জানি। তখন আমি এমএলএ হয়েছি, তখন আমি জানি না বিষয়। রাজ্যপাল গেলেন, প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে। আমার হাজবেন্ড তখন এই ওয়ার্ডেরই কাউন্সিলর। তখন আমি ওকে ফোন করে বললাম যে, তুমি জানো প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে? ও বললো জানি। তখন আমি বললাম, তুমি কোনো স্টেপ নিচ্ছ না কেন? বললো, আগে তো তুমি আসো, দিদি কেমন আছে? সবারই এক প্রশ্ন, ও কাউন্সিলর ছিল, আমি এমএলএ ছিলাম। দিদি স্টেবল। আমি এসে দেখি কফি হাউসের সামনে একটা বড় করে মঞ্চ করা হচ্ছে, সেখানে চন্ডী ভট্টাচার্য সব এসছে। তো আমরা বক্তব্য রাখলাম। কেউ প্রেসিডেন্সির বিরুদ্ধে, মানে প্রেসিডেন্সির বিরুদ্ধে আর কি বলবো, প্রেসিডেন্সি একটা প্রতিষ্ঠান। প্রেসিডেন্সি পড়াটা আমাদের একসময় স্বপ্ন ছিল। তখন রাত্রেবেলা আমি শুয়ে পড়েছি। আমার ঘরে ছেলে থাকতো, গণেশ বলে না, তাকে আমি রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি। হঠাৎ ফোনটা বেজেছে, ওই পাশ থেকে হঠাৎ ফোন, মানে ফোনে কথা হচ্ছে। আমি, কে বলছেন? আমি ধরেছি ফোন। পিসি। পিসি তো আমাকে কেউ বলে না। কে বলছো বাবা? তখন বাবা। পিসি, আমি শঙ্করদেব পান্ডা। হ্যাঁ? গণেশ করে বলে, যা যা যা। কোথায় তুমি? আমাকে জিজ্ঞেস করছি শঙ্করদেব। আমি তো ঘরে। তুই কোথায়?
আমি শঙ্কুকে তুই সম্বোধনে বলতে পারতাম। বললাম, আমি তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, এই তো আমার ঘরের বার। আমি গণেশ কাটলাম, গণেশ যা তো, কোথায় শঙ্কুদেব পান্ডা দাঁড়িয়ে আছে। গণেশ এই কাছাকাছি তো কোথাও পেলোই না। মির্জাপুরে গিয়ে দেখে শঙ্কুদেব সঙ্গে বিরাট সিকিউরিটি। তখন আমি এমএলএ, আমারও অত সিকিউরিটি নেই, শঙ্কুদেব পান্ডার সঙ্গে যত সিকিউরিটি। গণেশ এসে আমাকে বলছে, বৌদি তুমি আজই রিজাইন করো। হ্যাঁ, তুই কি বলছিস রে? বলে, হ্যাঁ, তোমার সঙ্গে অত সিকিউরিটি নেই, আমি তো ওয়াই ক্যাটাগরি, আমার দুজন সিকিউরিটি, একজন হিন্দু একজন মুসলমান। তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের ডিউটি নিভিয়েছে। শঙ্কুদেব পান্ডার সঙ্গে কত সিকিউরিটি গো, তোমার সঙ্গে অত সিকিউরিটি নেই। শঙ্কুদেব পান্ডা আসলো তখন এই রাত্রি 12টা 12:30। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই ঘরে, আমার শোয়ার ঘরে। কি হলো শঙ্কু, তোর আসার হেতু? আর লালুদা যা কাণ্ড করলো না। আমি, লালুদা? এই তো লালুদা আমার পাশে শুয়ে রয়েছে, ওর ডাকনাম লালু। তখন বললো, লালুদা লালু কাকু, লালু কাকু যা কাণ্ড করলো না। এই তো লালুদা, লালু কাকু আমার পাশে শুয়ে রয়েছে, তুই ঠিক ঠিক বলছিস তো? বলে, দেখো কালকে সকালে কি হয়। কালকে সকালে আবার কি হবে? আমি ওর দিকে তাকাচ্ছি, ও চুপ করো, মানে আমাকে শান্ত হতে ইয়ে করছি, ইশারা করছে। আমি তো ডিপি সিং এর সঙ্গে কথা বলে আসা, ও একটু 100-এর উপর হালকা মারছে। ডিপি সিং আমার রাখি ভাই, কিন্তু ডিপি সিং তখন ডিসি সেন্ট্রাল। লালু কাকু তাকে নন বেলেবেল মানে ধারা ফারা আমি বুঝি না, আমি অত আইনের লোক নই তো। তখন আমি বললাম, ডিপি সিং মানে ডিপি, আমি ডিপি সিংকে ডিপি বলি, ও আমার রাখি ভাই তো। তখন আমি বললাম, ডিপি, আমি অস্ফুটেই একটা ডিপি। আর তখন এই যে এখন যে ওই কি কি বলো, ওই শহীদ কর্পূর কাছ তো সিপি, তখন সিপি ছিলেন। আমি উঠি প্রথমে ডিপিকে ফোন, কি ডিপি, তুমি তোমার জামাইবাবুকে বেলেবেল সেকশন নন বেলেবেল সেকশন দিয়েছো? দিদি হা 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 করে হাসছে। বলে, দিদি আমি জামাইবাবুকে নন বেলেবেল সেকশন দিতে পারি? শঙ্কুদেব পান্ডা তো কালকে একটা আমার বাড়িতে বসে বসে বলে গেল। তখন বললো যে সব ফার্স। তখন আমি সজিত কর্পূর কাছ থেকে ফোন করলাম, সাহেব নমস্কার, আমি এমএলএ সোনা লিখবো। তখন বলছে যে, হ্যাঁ ম্যাডাম বলুন। তখন আমি বললাম, আগে আপনি কেমন আছেন বলবো। তখন বললো যে, আমি ভালো আছি, আপনি? আমি বললাম, আমিও ভালো আছি। তখন আমার তো শারীরিক কোনো অসুস্থতা নেই। তখন আমি বললাম, কালকে শঙ্কুদেব পান্ডার সঙ্গে আপনি আড্ডা মেরেছেন রাত্রি 1:30 পর্যন্ত, অথচ শঙ্কুদেব পান্ডা তখন রাত্রি 12:30 পর্যন্ত আমারই ঘরে। আচ্ছা। তখন বলে, ম্যাডাম আমি জানি আমি আপনাদের পছন্দের লোক নই, কিন্তু আমি শঙ্কুদেব পান্ডার সঙ্গে আড্ডা মারবো রাত্রি 1:30 পর্যন্ত, এটা কি আপনার বিশ্বাস হয়? আমার তখন ঘুমের ওষুধের নেশা ছিল, আমি অনেক ঘুমের ওষুধ খেয়েছি, আর খেয়ে শুধু সুদর্শন সুদর্শন করে চিৎকার করছি, মানে সুদর্শন চক্রকে ডাকছি। আর আমি ফোনটা ঘুরিয়েছি হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের মালিক অনন্যাদিকে। অনন্যাদি নিজের কোনো মোবাইল নেই, ওনার ম্যানেজাররা সব ফোন ধরেন। গৌতম দা বলে ওনার এইখানে বউবাজারে একটা ম্যানেজার আছে, এখনো বউবাজারে উনি থাকে, মানে বউবাজার লেআউট উনি বসেন, উনি বসেন হচ্ছে কি বারুইপুরে। বলে, দিদি কি হয়েছে? গৌতম, না আমার খুব বিপদ। বিপদ? আমরা কি করতে পারি বললাম, দিদিকে ইমিডিয়েট ফোনটা দিই। অনন্যাদি আমাকে দিদি বলে না, আমি অনন্যাদিকে দিদি। অন্যদিকে ফোন দিই, অন্যদি বুঝতে পেরেছে আমি খুব নেশা করছি। বলে, দিদি আপনি কিছু খেয়েছেন? মানে খেয়েছেন মানে খাওয়ার দাওয়া খেয়েছেন? আমি না দিই। বলে, আপনার বাড়িতে কেউ নেই? আমি গণেশ আছে। গণেশকে দিদি চেনেন না বা চেনেন? বললেন, গণেশকে একটু লাইনটা দিন। আমি দিলাম। গণেশকে বললেন, দিদি তো কিছু খাননি, আর ওনাকে তাড়াতাড়ি দুটো পাউরুটি মানে টোস্ট করে অমলেট টমলেট দিয়ে দাও, আপনি খান। আমি তো হাউ হাউ করে কাঁদছি, বলছি, দিদি আমার খুব বিপদ, আপনি আমাকে বাঁচান। ওনাদি বলছেন, কি হয়েছে? আমি বলছি, আপনার দাদাকে প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে কালকে। হ্যাঁ জানি, সবাই জানে প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে, সেই কেসে আজকে বেল নিতে যেতে হচ্ছে ব্যাংশাল কোর্টে। তখন আমি যখন শুনলাম যে সিপি মানে কমিশনার পুলিশ বললেন আমাকে যে, আমি ম্যাডাম শঙ্কুদেব পান্ডার সঙ্গে রাত্রি 1:30 অব্দি আড্ডা মেরেছি, আপনাদের আমি পছন্দের লোক নই, কিন্তু আমি শঙ্কুদেব পান্ডা। তখন আমি বুঝলাম শঙ্কুদেব নিখাদি ফার্স বলে গেছে আমাকে। ডিপি সিং এমন একজন ভদ্রলোক, সে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো আমরা এইবারও করেছি, সে আমার সামনে দাঁড়িয়ে থাকতো। আমি, ডিপি তুমি কিছু বলবে বা বলছো? বলে, ম্যাডাম বা দিদি আমার অন্য না খুব শরীর খারাপ। অন্যটা কি? কে? বলে, অন্য আমার নিজের মেয়ে, ওর জন্য একটু প্রসাদ দিতে পারবে? আমি, কেন দিতে পারবো না? তখন আমার ঘরে একজন থাকতো, কালী বলে একটা মেয়ে থাকতো। আমি কালীকে বললাম, কালী শিগগির ডিপি সিং সাহেবকে দিয়ে দাও। ডিপি সিং সাহেব যে নিয়ে কি আনন্দ পেলেন, দিদি আমি অন্যকে গিয়ে বলবো ওর পিপি দিয়েছে। আমি তখন বললাম, না বলবেন, ওর পিসি দিয়েছে। পিপি মানে পিসি? বললাম, না বলবেন, ওর পিসি দিয়েছে।
পিছিয়ে শুনতে একটু ভালো লাগে। আর শঙ্কুদেব পান্ডাকে তখন আমি বললাম, এই শঙ্কু কোথায় তুই? আমি তো এই তো দিদি এই করছি ওই করছি, পিসি এই করছি ওই করছি। এলাম, আমি তখন আমার আগের মুন্ডে ফিরে আসলাম। যদি আজকে আমার বর জামিন না পায় না, তাহলে তোর পাছায় আমি খুব টেনে দেবো, সেদিন তুই বুঝতে পারবি সোনালী গো কি। হঠাৎ করে ঠিক একদিনও কাটেনি, ও বেল নিয়ে চলে আসলো। অনেকের নামে সেদিন এফআইআর হয়েছে, তারা সবাই বেল পেয়েছে। তখন কিছুক্ষণ বাদে, দু একদিন বাদে আমি শুয়ে আছি, আমি একটু লেট রাইজার। গণেশ বলছে আমাকে, ও দিদি বৌদি ওঠো ওঠো, সারদা হয়ে গেছে। তখন উনি সারদা, আমি তো মা সারদাকে জানি, আর কোনো সারদা তখন নাম শুনি। বলছে রাজ্য সরকার এতে পড়ে গেছে, চিটফান্ড মামলায় জড়িয়ে পড়েছে। রাজ্য সরকার মানে মমতা দিও? তুমি ওঠো তো, আগে চাটা খাও। তখন আমার বাচ্চাটা ছোট, আমি চা খেলাম, বাচ্চাটাকে গণেশ বোধহয় দুধ টুধ করে দিল। আমি উঠে না সেই সুদর্শন চক্রকে প্রণাম জানালাম। যে সুদর্শন, তাহলে আমার ডাক মিথ্যে হয়নি। এবার তো সারদা নারদা অনেক কিছু হলো। দেখুন, আমি সৎ বাবার সন্তান। আমার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন, বিজয় সিং নাহারের সঙ্গে রাজশাহী জেলে ছিলেন। বাবার ফ্রিডম ফাইটার পেনশন অ্যালাউ হয়ে গেল, তখন রাজীব গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তখন বাবাকে ঠাকুরপুকুর থানা থেকে একজন অফিসার আসলো। আমার মা ছিল ঘরের বউ। আমার মা, আমরা তো ঘুমো, মা বাবাকে নাম ধরে ডাকতেন না, নাম ধরে তো কোনো স্ত্রী স্বামীকে ডাকেন না, বাবাকে বলতেন ও গো বাবু। তখন বাবা বললেন কি হয়েছে? বলে ওই দেখো বাড়িতে পুলিশ এসছে। বাবা ধীর পদক্ষেপে বেরিয়ে গেলেন, দেখলেন একজন পুলিশ উর্দি পড়া। তখন বাবা বললেন, হ্যাঁ অফিসার, আপনি বলুন, আপনি কাকে খুঁজতে এসেছেন, আমরা কি অপরাধ করেছি? বলছে না স্যার, আপনাদের বাড়িতে সন্তোষ গো কে আছে? আমার বাবার ভালো নাম ছিল সন্তোষ কুমার গো। বললেন আমি। তখন বললেন আপনার ফ্রিডম ফাইটার পেনশন সরকার, মানে কেন্দ্রীয় সরকার থেকে এটা স্যাংশন করে, এটা স্যাংশন হয়েছে। তখন বাবা দৃঢ়ভাবে বললেন, শুনুন অফিসার, আমরা ফ্রিডম ফাইটিং করেছি ঠিকই, কিন্তু পেনশন পাওয়ার জন্য ফ্রিডম ফাইটিং করিনি। আমার এই এক ছেলে এক মেয়ে, এই নিয়ে আমার মনে ভাতে কেটে যায়। আমার থেকেও দুস্থ যারা ফ্রিডম ফাইটার আছেন, তাদেরকে আপনারা পেনশনটা দিন। তখন অফিসারটা না বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, বলে এই জন্যই ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। মা কেঁদে ফেললো, মা বললো গুরুবাবু তুমি এত সৎ? তখন বললেন না, আমার ডাকনাম হচ্ছে পুকা। বললো বাবু আপুকার মা, আমার সততার এই তো শুরু। তো আমি সেই বাবারই সন্তান। এই দেখুন আমার এতটা ঘর, সব ঘরে এসি থাকে, কিন্তু এসিটা তো এখন বিলাসিতা নেই, এখন নিড। আপনি সারাদিন কাজ করবেন, রাত্রেবেলা এসে একটু আরামে ঘুমাবেন। হ্যাঁ, আমার ঘরে বৈভব নেই, কিন্তু শান্তি আছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা তিনজনে আরামে ঘুমাই, শান্তিতে ঘুমাই, আরামে না শান্তিতে ঘুমাই। আমার ঘরে ইডি সিবিআই ঢোকার কোনো ভয়ও নেই, ইডি সিবিআই ঢোকেও না, বা ঢুকতে গেল বাবা লোকনাথই বলুন, প্রভু জগন্নাথই বলুন, তাকে ফিরিয়ে দেয়। কোথাও গিয়ে যে খারাপ লাগে আজকে এই রকম পরিস্থিতি হচ্ছে, আপনি আমার সাধারণ জায়গায় রয়েছেন, একটা যেরকম বেরিতে রয়েছেন, আর আপনার দলের এখন বলতে গেলে সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন, মানে প্রাক্তন দলের সেকেন্ড ইন কমান্ড, তার একটা বিলাসবহুল বাড়ি, তার অবস্থান, এসকালেটার বাড়ি, মানে একটা বিশাল বড় নিরাপত্তা রক্ষী, সে দেখে কোথাও কি মনে হয় যে আজকে আপনার মতন যারা সাধারণ কর্মীরা ছিলেন তাদের কোথাও কি খারাপ লাগা, বা ওই দৃশ্য দেখে কেন ওরকম ঘটছে, মানে আপনার একজন মানুষ, একজন দলীয় প্রাক্তন কর্মী, একজন বিধায়ক, একজন ডেপুটি স্পিকার, এতগুলো পদ সামলে আসার পর কিরকম মনে হয়, কিরকম দেখেন এটা? দেখুন, আমি এই যে বললাম আমার ঘরে বৈভব নেই, কিন্তু শান্তি আছে। আমি, আমার স্বামী, আমার মেয়ে, তিনজনই আরামে ঘুমাতে পারি বা শান্তিতে ঘুমাতে পারি। এই বৈভবের দরকার কি? যে বৈভবের পেছনে সবসময় ইডি আর সিবিআই লেগে থাকে, যে বৈভবের পেছনে সবসময় সিআইডি লেগে থাকে, তার তো কোনো দরকার নেই। আজকে যার কথা আপনি বলছেন আমি বুঝতে পেরেছি, অভিষেক ব্যানার্জির কথা বলছি। তার বাড়িতে তো কখনো সিবিআই, কখনো ইডি, কখনো সিআইডি তারা করছে। আজকে দেখলাম বারুইপুরে বোধহয় একটা বাচ্চা মেয়ে খুন হয়েছে, কালকে দেখলাম। আজকে আমাকে অনেক টিভি তো বাইক নিতে আসেন, ইমেজ বেঙ্গল থেকে একটা দল এসেছিল, তিথি আর বাপ্পা বলে। তখন আমাকে বললো দিদি দয়া করে প্রাক্তন বলবেন। তখন আমি বললাম তাহলে কি বলবো বল? আমি সবাইকে তুই তুমি এরকম সম্বোধনে বলি। তখন আমি বললাম, তখন ওরা বললো, তিথি বলল, উনি তো বহিষ্কৃত, উনি ইস্তফা দিলে উনি প্রাক্তন হয়ে যেত, উনি ইস্তফা দেননি, তাই ওনাকে প্রাক্তন বলবেন, ওনাকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। আমি তো ভালো পড়াশোনা করেছি, কিন্তু অত ইংরেজি জানি না। আমার বাচ্চাটাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছি, বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাবা বহিষ্কৃত ইংরেজি কি? ও হাসতে হাসতে বলছে, মা তুমি এটা জানো না? আমি বললাম, না। বলে এলিমিনেটেড চিফ মিনিস্টার।
সে বলছেন আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আমি দেখতে দেখতে বলছিলাম যে দিদি অনেক কান্না বাকি আছে তোমার, আমার চোখের জল কম মানে পড়েনি। 2021 সালে আমি কি অপরাধ করেছিলাম আমি জানি না, আমাকে কেন যে টিকিট দেওয়া হলো না সেটা এখন চর্চার বিষয়। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আর দুর্নীতি করবো না। না, আমি চুরি করিনি বলে আমি কোনোদিন চুরি করবো না এটা না, কিন্তু আমার আমার খেতে ভালো লাগে ডিম, কিন্তু আমার বাচ্চা যে ডিমটা খাবে সেটা আমার দরকার, সেটা তো দরকার না। আমি তো মা, কিন্তু আমি দেখি আমার বাচ্চাটা না মাঝে মাঝে একটা লজেন্স খায়, বলি বাবা দে না এই লজেন্সটা, বলে মা এটাও তোমার দরকার, আমি বলি, হ্যাঁ দরকার, তুই যদি না দিস আমি কিন্তু তোকে কেড়ে নেবো। কেড়ে নেওয়াটা এক জিনিস। আর একটু ঘুরে দাঁড়াই, 1991 সালে যখন মমতাদি কেন্দ্রীয় মন্ত্রী হলেন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ, তখন লোকনাথ ডিভাইন লাইফ মিশনে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী গেছেন দিল্লিতে। আমাকে বললেন সোনালিমা আমি আসছি। আমি গলাটা চিনি, আমি স্বামীজি আপনি কবে আসছেন? বলে এই তো আজকে সকালেই নামবো, রাজধানী চলে গেছে। তাহলে এবার আসার হেতু? তখন বললেন অবশ্যই মমতা মার সঙ্গে দেখা করুন। আর স্বামীজি আসার আগে মমতাদিকে বলে আসলেন, মমতা মা তুমি কোনোদিন সোনালী মাকে ছেড়ো না। তখন মমতাদি বললেন কেন স্বামীজি? মমতাদি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করলেন, কেন স্বামীজি? তখন বললেন সোনালী মার মাধ্যমে বাবার আশীর্বাদ তোমার মধ্যে সঞ্চারিত হয়। আমি তো মমতাদিকে চাই, মমতাদি তো আমাকে ছেড়ে দিলেন। আমার দুঃখ লাগে, কারণ যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবো বলে আমরা তৃণমূল কংগ্রেসটা একদিন গঠন করেছিলাম, যে ঋতব্রতর হাতে মমতাদিকে মার খেতে হয়েছে, সেই ঋতব্রতর হাতে এখন তৃণমূলটা চলে গেল। সেই ঋতুব্রতকেই তো রাজ্যসভার সাংসদ করেছিল। করেছিলেন, মানে যখন উনি দলের সুপ্রিমো, এখনো ওই দলের উনি সুপ্রিমো, নিশ্চয়ই ওনার অনুমতি নিয়ে ওনার পারমিশন নিয়েই নেওয়া হয়েছে, ধরে নিতে পারে একজন সাধারণ মানুষ হিসেবে ওনার পারমিশন ছিল না সেটা তো নয়। আপনি সেটা হয়তো পারে না। এরকম মতো আরো অনেকেই দলে এসেছিলেন। কেন মানে এই দলের নেতৃত্ব কি তাহলে মমতা ব্যানার্জির হাত থেকে অভিষেকের হাতে চলে গিয়েছিল? আজকের এই পতনের কারণ কি, মানে এই এই অবস্থার কারণ কি অভিষেকের? মানে আপনি তো এই দলটার একদম শুরুর দিনের একজন কর্মী, হ্যাঁ, সেই আপনারা যে আদর্শ নিয়ে যে ভেবে দলটার জন্য এগিয়েছিলেন, মানুষের জন্য করেছিলেন, সেখান থেকে কি পুরো আদর্শ চ্যুত হয়ে গিয়েছিল দলটা একটা মানে ভোটে হারার মাত্র এক মাসের মধ্যে, কয়েকদিনের মধ্যে এই অবস্থা? এটা এটা কারণ কি হতে পারে? দেখুন আপনি যেহেতু প্রথম দিনকার লোক, প্রথম দিনের সদস্য, আপনার কেন কেন মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর আপনি যদি আমাকে এখানে রিভলভারও ধরেন, আমি বলবো না কিন্তু মমতাদি চোর। মমতাদিকে আমরা হাতে করে পয়সা নিতে কখনো দেখি। আপনি বলবেন আপনি তো অনেক মমতাদির সম্বন্ধে অনেক সমালোচনা করি, কেন করবো না? আজকেই বলছিলাম যে মমতাদি এবার তো তোমার কাদার সময়, অনেক কেঁদেছি আমি। আমার বরের কি অপরাধ ছিল তার ওয়ার্ডটাকে বারবার মহিলা করে দেওয়া? কিন্তু মমতাদি পারতেন। যখন কত সালে আমার মনে নেই, আমার তো একটা স্ট্রোক হয়ে গেছে, আমার মনে করতে একটু কষ্ট হয়। আমি দিদির কাছে গেছিলাম, তখন 72-এর কৃষ্ণানন্দীও এসেছিলেন। দিদি আমাকে বললেন কি রে সোনালি কেন এসছিস তুই? দিদি দেখো না লালুর, ওর ডাকনাম লালু, লালুর ওয়ার্ডটাকে আমার মহিলা করে দেওয়া হয়েছে। দিদি বললে তো রোস্টারে, তখন আমার রোস্টারটা কি চেঞ্জ করে না? কৃষ্ণানন্দীকে বললেন কৃষ্ণা তুমি তো কিছুই করো না। তখন কৃষ্ণানন্দী নিজের সপক্ষে যুক্তি আছে, কিন্তু ওর ওয়ার্ডটাকে একবার আমাদের খলিল আহমেদ, তখন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, পরে উনি কলকাতা কর্পোরেশনের কমিশনার হয়েছিলেন। আমি কিন্তু খলিল আহমেদকে দিয়ে ওর ওয়ার্ডটাকে জেনারেল করেছিলাম, সেবারও দাঁড়িয়েছিল, সেবারও জিতেছি। মমতাদি পারতেন, মমতাদি করেনি। আমি তো কেঁদেছি, ও তো কাঁদেনি, ও গুমড়েছে। আমার মেয়ে তো আর, আমরা এবারও কাঁথি গেছিলাম শুভেন্দুর ইলেকশনে প্রচার করবো বলে। আনফর্চুনেটলি শুভেন্দুর সঙ্গে আমার সেবার দেখা হয়। আমরা সৌমেন্দু অধিকারী মানে শুভেন্দুর যে ছোট ভাই, তার সঙ্গে দেখা করলেন। শিশির অধিকারী তিনি আসলেন অবশ্যই জেলা পার্টি অফিসে। শিরদা তো খুব বড় বড় সিগারেট খান। আমি বললাম শিরদা জয় শ্রীরাম। বলে তুমি তো অনেক আগে থেকে জয় শ্রীরাম শোনালি। শিরদা আমাদের সঙ্গে এমএলএ ছিল, সিনিয়র লিডার। হঠাৎ আমাকে একজন বলছে আপনিও আপনার দিদির মতো শিশিরবাবুর থেকে টাকা চাইতে এসছেন নি? না, আপনি যেটা বললেন মানে মমতা ব্যানার্জি শিশির অধিকারী বা অধিকার পরিবারের টাকা নিতেন, সেটা তো আমরা এতে গিয়ে জানলাম, আচ্ছা। কাঁথিতে গিয়ে জানলাম। আমি বললাম না শিশিরদা আমার সিনিয়র লিডার, আমি শিশিরদার থেকে আশীর্বাদ দিতে এসেছি। তখন আমার তো ছোট গাড়ি, বড় গাড়ি না হলে দূরে ট্রাভেল করা যায় না। আমাকে বেদ প্রকাশ তিওয়ারি আর প্রমোদ গুপ্তা দুজনে মিলে একটা গাড়ি এফোর্ড করলো। গাড়ির ড্রাইভারের নাম ছিল শুভঙ্কর। তখন শুভঙ্কর শান্তিকুঞ্জের সামনে নিয়ে গেল, সেখানে বলল এখানে গাড়ি দাঁড় করাবেন না, এখনই স্যার নামবে। তখনও শুভেন্দু কিন্তু চিফ মিনিস্টার হননি। আমি শুভেন্দুর ইলেকশনে প্রচার করতে গেছি, তখন তিনি বিরোধী দল নেতা। তখন আমি বললাম চল শুভঙ্কর, বোধহয় শুভেন্দু নামবে। শুভেন্দু আসলো না, শিশিরদা আসলো, চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি আর বড় বড় সিগারেট।
তাহলে সিদ্ধা জয় শ্রীরাম বলে, হ্যাঁ তুমি তো অনেকদিন আগে থেকে জয় শ্রীরাম। তখন আমি বললাম এইবার তুমি বলো আমি কি করব, মানে তুমি আমাকে যেখানে বলবে, নন্দীগ্রামে বলো, এগরায় বোধ হয় দিব্যেন্দু দাঁড়িয়ে ছিল, বা যার যার যেখানে যেখানে খাটানো খুব খাটিয়ে দাও। সঙ্গে আমার মেয়ে ছিল, সুমন ছিল আমার। এখন তো অ্যাটেন্ডেন্স ছাড়া আমি চলতে পারি না। সবাই শিশিরদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তখন আমি বললাম শিশিরদা, এই যে আমার মেয়ে, ওর কিন্তু পলিটিক্স একজন নেই, একদম ইন্টারেস্ট নেই। তখন শিশিরদা বললো হতেই হবে, মা 4বারের এমএলএ, একবার ডেপুটি স্পিকার, বাবা 2বারের কাউন্সিলর, মেয়ে পলিটিক্স হবে না মানে? মেয়ে মাথা নিচু করে দিল, মেয়ে কথা কম বলে। তখন আমি বললাম না, ওর পলিটিক্স একদম ইন্টারেস্ট। আমি তো কেঁদেছি, আমি কেঁদে আমার মনের ভাবটাকে প্রকাশ করছি। ওর বাবা তো কাঁদতেও পারেনি, ওর বাবা গুমড়েছে। মেয়েকে তুমি যদি 100 টাকা দাও, বা টাকার হয়তো লোভ নেই, কিন্তু টাকা কার না দরকার? ভারতবর্ষের রাষ্ট্রপতিরও দরকার, আর যে ডি গ্রুপে কাজ করে তারও দরকার। মেয়ে আমার ভালোবাসা হচ্ছে বিরিয়ানি। শিরদার আমাদের বললেন ওই প্রভাকর চৌধুরী, সে জেলা পার্টি অফিসে মেন লোক, আমাদের সব টাকার ব্যবস্থা করতে। আমাকে ওখানে গিয়ে সুমন বলছে যে দিদি এখানে কিন্তু বিরিয়ানি, আমি বিরিয়ানি ভালোবাসি, কিন্তু ভালো রোজ বিরিয়ানি খেতে হয়, দিয়াটা ভালো খাবে, ওর ডাকনাম দিয়া, মেয়ের ডাকনাম দিয়া। তখন বললাম আমাকে বাবা একটু ভাত, ডাল, আলু সিদ্ধ আর কিছু একটা দে, ডিম সিদ্ধ। বলে প্যান্ট্রি বন্ধ হয়ে গেছে দিদি, আজকে তোমাকে বিরিয়ানি খেতে হবে। আচ্ছা। আর দীঘায় যে জগন্নাথ মন্দির, মেয়ে বললো মা আমি একটু মামাকে দর্শন করতে যাই। ওর জগন্নাথ ধামে ওর অন্নপ্রাশন আছে, জগন্নাথ মন্দিরেই, মাসির বাড়িতে। ওই জন্য ও জগন্নাথকে মামা বলে। ঠিক আছে যাও। আমাদের গাড়ি ছিল, আমি শুভঙ্কর বললাম শুভঙ্কর তুই আমার মেয়েটাকে একটু জগন্নাথ ধাম ঘুরিয়ে আন। শুভঙ্কর নিয়ে গেল। এসে বললো মা হয়তো পুরীর মতো নয়, কিন্তু মমতা দিদি যা করেছে না, সেটা মমতা দিদিকে সারা জীবন মনে রাখতে হবে। মানে মানে ওয়েল ওয়েল ফার্নিশড। পুরীতে তো আমরা মন্দির পরিষ্কার করতে দেখি, এখানে মন্দির প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বা 1 ঘন্টা অন্তর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। দারুণ। তাহলে এত কিছুর পরেও এই যে মানে এই দলের এই কারণ, মানে আপনার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনো রাগ? না, কোনো রাগ নেই। তো এটা কোথাও কি ক্ষোভ, অভিমান? অভিমান তো অবশ্যই হ্যাঁ, আছে, অবশ্যই। খারাপ লাগা তো অবশ্যই হ্যাঁ, আছে। নিশ্চয়ই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হন, তাহলে এই সামগ্রিকভাবে পতন বা এই অবস্থার জন্য কি অভিষেক দায়ী আপনার বিচার? দেখো, একা অভিষেককে স্কেপগোট করে কি লাভ হবে? সবাই এখন দেখছি যারা বেরিয়ে গেছেন তারা অভিষেকের দিকে অভিষেক আঙুল তুলছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে। কিরকম? শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সব সব ব্যাপারেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। দিদি জানতেন না বলেন, দিদি কি সত্যি জানতেন না? মেয়েদের সুরক্ষা, ওই অভয়া হত্যা শুধু না, অভয়া তো মানে মানুষ, আমরা বলি, আমরা যে সাধারণ মানুষ আমরা বলি মেয়েরা এর জন্য দায়ী, কিন্তু অভয়া তো নিজের অফিসে ছিলেন, অভয়া তো ডাক্তারের পোশাকে ছিলেন। মানে অভয়াকে কেন আজকে চলে যেতে হলো? সেই জন্যই তো আজকে আমার বাড়িতে কালকে কালকেই তো বোধহয় আমার মামাতো ভাই এসেছিল। তখন তিনি আমাকে বলছেন শোনো দিদি, অভয়া হত্যা কিন্তু একটা ম্যাসাকার। তুই যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলি, আমি তখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম যোগেশচন্দ্র ল কলেজ। কিন্তু এইবার যোগেশচন্দ্র ল কলেজ কেন, কোনো কলেজের ছেলেমেয়েরাই অভয়া হত্যার বিরুদ্ধে পক্ষে রায় দিতে পারেনি। এবার সবাই অভয়া হত্যার বিরুদ্ধে রায় দিয়েছে। যে একের পর এক কলেজের দুর্নীতি, একের পর এক কলেজের বিভিন্ন এইগুলো কি শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের চাকরি যাওয়া তো রয়েছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একের পর এক কলেজে বিভিন্ন অভিযোগ, ল কলেজের ঘটনা দেখেছি। এগুলো কি মানে প্রশাসন ভেঙে পড়া, পুলিশ প্রশাসনের উপর একটা দলদাস হয়ে তৃণমূলের কাজ করাই কিরকম? মানে দেখুন, কেন সেটা যেমন একটা আছে, অভিষেকের এই ঔদ্ধত্য, প্রচন্ড অহংকার হয়ে গেছিল, প্রচন্ড লুজটক করতে গিয়ে যাই না, কিন্তু আমাদের মতো যদি পুরনো কর্মী, তারাও যখন কোনো করতাম, হয়তো আমার শরীরটা খারাপ বা বাড়িতে কোনো অসুবিধা, অভিষেক শুনতোই না, তোমাকে এটা করতেই হবে। আপনি এরকম মানে শিকার, আমিও শিকার। আমি বলতাম বাবু আমি তখন তৃণমূল করতাম, দিদিকে বলে বলে একটা প্রোগ্রাম ছিল, আমাদের রাত্রে থাকতে হতো, আমি রাত্রে সামাও থাকতে পারতাম না। অভিষেক বললো যে সোনালি পিসি তুমি কেন, অভিষেক তখন এমপি আমাদের ডায়মন্ড হারবার, সোনালি পিসি তুমি কেন রাত্রে থাকতে পারছো, তোমার কি শরীরটা খারাপ? আমি বললাম বাবা শরীরটা খারাপ আছি, কিন্তু আমার বাচ্চাটা তো ছোট, তাহলে তুমি রেস্ট নাও। আমি হাউ হাউ করে কাঁদলাম, বাবা তুই আমাকে রেস্ট নিতে বলছিস? তখন আমার ঘাড়ের উপরে শওকত মোল্লাকে বসিয়ে দেওয়া হচ্ছে। রেস্ট নেওয়া বলতে বিশ্রামের কথা বলতে পারবেন, উনি রেস্ট নেওয়া বলতে কি বোঝাতে চাইছেন সেটা আমি বুঝিনি। আমি তখন এসে আমার সিকিউরিটি মুক্তার ভাইকে বললাম, মুক্তা দেখো অভিষেক না আমাকে রেস্ট নিতে বললো। তখন মুক্তা বললো আপনি ভুল শুনেছেন দিদি,
কারণ আমার চোখটা খারাপ, কানটা খারাপ, আমি কানটা আমার ঠিক আছে, আমি শুনেছি ও রেস্ট নিতে বলেছে। সত্যি তো আজকে আমাকে রেস্টে পাঠিয়ে কিন্তু অভিষেক পাঠায়নি, যেটা পাঠিয়েছে মমতাদি। মমতাদি চাইলে না, অভিষেকের বাবারও ক্ষমতা ছিল যে আমাকে রেস্টে পাঠায়। তার মানে ভুল নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে আপনাদের মধ্যে অনেকেই দল থেকে সরে গিয়েছেন এবং আপনাদের বিরুদ্ধে মাঝে মাঝে যে অভিযোগ বা যা কথা হয় সেগুলো কোনো প্রমাণও না, আমাকে একটা টিভি নিতে এসেছিল ট্রু নিউজ বলে, দিল্লি থেকে। আমি বলে বলুন কি বলতে চান, আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে? বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি কাটমানি খেতেন। আমি বললাম না, কাটমানি খেতাম তাহলে তো আপনাকে ভালো চেয়ারে বসতে দিতাম বা আলিশান বাংলোয় আমাকে আপনাকে ডাকতাম। কিন্তু আমি তো, আমার দেখুন এই ঘর, এই বাড়ি, আমি বসছি এরকম একটা বক্স খাটে, তাহলে এসিটাও কি বন্ধ করে দেবো? বললো না, আপনি কি বলছেন, আপনি গরমে বসতে পারবেন? আমি বসতে পারবো, আপনি বসতে পারবেন, আপনি তো দিল্লির লোক। তখন বললো না, আমি কাটমানি নিলে, কাটমানি কে বলছি? রিজু বসু, যে এখন তৃণমূলের সব থেকে বড় বিরাট মুখপাত্র। রিজু আমার ছোট ভাইয়ের মতো, তিনি বলেছেন বলে আমাকে বললেন না কি রাজেন গুহ বলে এসেছিল। দাঁড়ান, কাটমানি নিলে তো আমার বিরাট বাংলো থাকতো, আমার, আপনি আসার সঙ্গে সঙ্গে আপনাকে ঠান্ডা জল বা এসব দেওয়া হতো। কিন্তু আমার বাড়িতে তো কিছুই নেই। কেন? মিনিমাম যতটুকু আমার রিকোয়ারমেন্ট দরকার সেটুকু আছে। আমার কাছে কাটমানি মানে, ওরা বলতে পারে আমার কাছে মানে আমার নিজের কাছে কাটমানি কোনো, আমি কাটমানি নিয়েছি। আমাকে গণেশ বলে, বৌদি তুমি যে 22টা ছেলে মেয়েকে চাকরি দিলে, তুমি যদি 1 লাখ টাকা করেও নিতে, আজকে তোমার 22 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স। আমি বললাম তোর থেকে কি নিয়েছি বল? বলে কিচ্ছু না, আমি ফন্ড অফ টি, মানে আমি নিজে বলি আমি ফন্ড অফ টি। আর গণেশের মাকে গিয়ে বলতাম, ও বৌদি কি রান্না করেছো? গণেশের মা বলতে, বললাম চা হলে একটু দিও, আর যেদিন ডিম রান্না করবে সেদিন আমাকে একটা ডিম পাঠিয়ে দিও। 4বারের এমএলএ, ডেপুটি স্পিকার, এরকম দলের এই হারে কর্মী সমর্থক লড়াকু নেত্রী, তারপরেও কেন দূরে সরে গেলেন? কেন সরিয়ে দেওয়া হলো? কেন এটা কি কোনো চক্রান্ত ছিল কোনো মানুষের? কি জানি, ভালো করছিল, ডিম খেতে হচ্ছে না, চোর শুনতে হচ্ছে না। মানে এইভাবে সরিয়ে দেওয়ার পরে ফলে একদিকে আপনার লাভবানই বলতে হ্যাঁ, গেলে। লাভবানই, মানে অন্তত বাড়ি কেউ ঘেরাও করছে না, ভাঙচুর করছে না। চেষ্টা করতো ওরা, অসত্য সবাই জানে। এখন মানে নতুন যে সরকার এসছে, মাত্র কয়েকদিন এসছে, মানে 2 মাস। আপনিও তো নতুন যে সরকার ছিল তারও প্রতিনিধি ছিল। প্রতিনিধি ছিলেন। ওই সরকারের প্রথম 2 মাস, এই সরকারের প্রথম 2 মাস, আপনার মূল্যায়ন কিরকম? দেখুন, আমি তো গোখলেকে প্রত্যক্ষ করিনি। মহামতি গোখলে উনি বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বোধহয় আবার সেই বাংলা আসতে চলেছে, যেটা বাংলা আজকে ভাববে ভারতবর্ষ আগামীকাল সেটা ভাববে। আমরা কিন্তু আজন্ম কংগ্রেসের ঘরানায় বড় হয়েছি, তবেই তো মমতাদিকে ভোট দিয়েছিলাম। মমতাদি 84 সালে, তখন রাজীব গান্ধী ভোটাধিকার দেননি, কিন্তু 18 বছর বয়সেই তো রাজীব গান্ধী ভোটাধিকার দিলেন। তখন দিদি আমার পায়ে কাঁধে পাটা রেখে বলতেন, দেখ, আমাকে মুটি বলতেন, আর বলতেন যে দেখ তোকে আমি মুটি বলি। না দিদি, আমি তো মোটা সোটা ছোটবেলা থেকে, তুমি আমাকে মুটি বলো, আমি কিচ্ছু মনে করিনি। বলছেন যে কি একটা বলতে গেলাম, আচ্ছা, তা আমি বলছি যে বলো দিদি, তুমি যখন 84 সালে ভোটে দাঁড়িয়েছিলে, আমরা সবাই মিলে তোমাকে জিতিয়েছিলাম, হ্যাঁ, কিরকম টাইট দিয়েছিলাম বললাম, সেই জন্যই তো আমরা তোমার সঙ্গে আছি। আমাদের পাড়ায় সিপিএম তো দেখতে পারতো না মমতাদিকে একদম। তখন তারা বলতো, ওই সোনালি, তখন ক্যান্ডিডেট দেখছো, আমরা বাঙাল তো। তখন আমি হ্যাঁ কেন দেখবো না, 89 সালের ঘর, মানে 89 সালে দিদির সঙ্গে থাকতে থাকতে 89 সালে চলে এসছে। তবু ক্যান্ডিডেট দেখতে না পুরো তেলা পোকার মতো। তখন দিদি বলছেন, তেলা পোকা কাকে বলে রে? তুমি সব জানো, এটা জানো না? তেলা পোকা বলে 800 লাখ, আমি সেটাও জানি না। আমাকে বলতেন, শোন মুটি, তুই আমাকে নিয়ে একটা বই লিখতে পারিস, বই লিখলে কিন্তু সব লিখবি দিদি, লিখবি। লিখবেন? আমি তো ভাবছি শেষ বয়সে আমার কিছু করার না থাকলে মমতাদিকে নিয়ে একটা বই লিখবো, চচ্চর করে বিক্রি হবে। তাতে কি বিতর্কিত কিছু থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই বিতর্কিত থাকবে। আমি বিতর্কিত ছেড়ে দিয়েছি তো, বিতর্কিত ছেড়ে দিয়েছি। তারপরে আমার হাজবেন্ডকে থ্রেট এসছে, তোমার মেয়েকে রেপ করে দেবো। হাজবেন্ড পায়ে গুজে চলে গেছে, খুর গুজে, মানে চাকু গুজে চলে গেছে। আমি তখন মমতাদি চিফ মিনিস্টার, মমতাদি বাড়িতে কিন্তু বিরাট সিকিউরিটি, তোমাকে ঢুকতে দেবে না। বলে তো আমার মেয়েকে অসম্মান করবে, বলেছে তোমার মেয়েকে রেপ করে দেবো। তৃণমূল থেকে হুমকি এসছে? কেউ না কেউ হুমকি দিয়েছে। নির্ভীক উত্তর বলে একজন আমাকে ফোন করলো, আমাকে হঠাৎ ফোন করে বলছে যে আমি আপনার খুব ফলোয়ার, মুক্ত, যে বলে আর কি প্রথমে এটা আদায় করে। তাহলে আপনার নাম কি বলবেন, একটু বলবেন দাদা? আমার নাম অনিন্দ্য চৌধুরী। আচ্ছা, নমস্কার। তারপরে আস্তে আস্তে তার খোলসটা খুলছে, আমরা কিন্তু সিপিএম এর না, পুলিশ না। তখন আমি এটা কাঁচা দিয়ে ছেড়ে দিলাম। আমি ওকে বললাম, আর অনিন্দ্য চৌধুরী ফোন করলে আমাকে দিদি বাদ দিও। দিদি কয়েকটা একদম শেষ বেলা কয়েকটা, হয়তো আপনার খারাপ লাগতে পারে, না, সিঙ্গুর আন্দোলন, টাটাদের চলে যাওয়া ঠিক ছিল? একদম না, একদম না। আজকে সেই ফল কি বাংলাকে ভুগতে হচ্ছে? নিশ্চয়ই ভুগতে হচ্ছে,
নিশ্চয়ই ভুগতে হচ্ছে। বিধানসভা ভাঙচুর, একদম ঠিক ছিল না, একদম ঠিক ছিল না। আমার মনে আছে আমি তখন উন্মত্ত জনতা যেন যেমন এই ধরুন এই করার জন্য, ভাঙচুর করার জন্য কিছু একটা চাই, আমি তখন বলছি ভাই লাইটার দে, লাইটার দে। আমিও ছিলাম, আর কারোর নাম বলে বলে তাদের বিব্রত করতে চাই না। অনেকেই ছিল, এখন হয়তো কেউ বিজেপিতে আছে, কেউ বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তারা সবাই স্বাগত, কিন্তু অনেকেই ছিল সেদিন, অনেকেই ছিল। নন্দীগ্রাম আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে আমি আপনি ছিলেন না প্রত্যক্ষ? হ্যাঁ প্রত্যক্ষভাবে আমি, কিন্তু যে আন্দোলনটা সেই সময় তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেসের ছিলেন তখন, হ্যাঁ সময় ছিলাম। তৃণমূলের ভূমিকা ঠিক ছিল? একদম না, একদম না। রাজ্য থেকে একের পর এক শিল্পের যে অবস্থা, চলে চলে হ্যাঁ। যাওয়া, এর জন্য কি তৃণমূল সরকার পুরোপুরি দেয়, পুরোপুরি দেয়। এই যে শিক্ষা ব্যবস্থার মুখ্যমন্ত্রী একের পর এক বই, বিভিন্ন এপাং ঝপাং কবিতা, সেগুলো কি বাংলার সংস্কৃতিকে উন্নত করেছে না অবনত করেছে? আজকে আমাদের ঘরে তো অনেক সহকর্মী আসেন, একজন সহকর্মী আসেন, তার নাম হচ্ছে ভম্বল। সে আমাকে বললো যে দিদি জানো তো ওর মেয়ের নাম বাবি, বাবিদের স্কুলে না এখন এপাং ওপাং ঝপাং পড়ানো হয়, তুই বাবিকে পড়তে দিবি না? বলে তুমি বলছো? আমি বললাম, হ্যাঁ বলছি। এপাং ওপাং ঝপাং কোনো কবিতা? আমরা তো রবীন্দ্রনাথকে জানি। এই যে এতগুলো বিভিন্ন পুজোকে এতগুলো টাকা সাহায্য, অথচ ওনার মনে হয় না যে যে যারা এক্স হয়ে গেছে, যেমন আমি, আমার কত টাকা পেনশন নেবেন? মাত্র 18,000 টাকা। এখনো বাড়েনি? না, আমি সেদিন বাজেট অধিবেশনের পরেই আমাকে সুমন নিয়ে গেছিল, দিদি চলো আজকে বিধানসভায় যাই, গেলে হয়তো সবাইকে একসঙ্গে পেয়ে যাবো। আমি গেলাম, গিয়ে ঢুকে দেখি প্রথমে অর্থমন্ত্রী। আমি বললাম সাহেব নমস্কার, আমি এক্স ডেপুটি স্পিকার। ব্যাস হয়েছে ম্যাডাম, আর আপনাকে পরিচয় দিতে হবে না। এবার আমি প্রিন্সিপাল সেক্রেটারি টু দি চিফ মিনিস্টার ইন অ্যাসেম্বলি, আমি ওনার ঘরে গিয়ে বসলাম। বলে দিদি আপনার এত শরীর খারাপ হয়ে গেছে? এলো হ্যাঁ, না মরে বেঁচে আছি। আমি প্রদীপদাকে জিজ্ঞেস করলাম, প্রদীপদা আমাদের ভাতা কি মানে পেনশন কি একটু বাড়বে? বললো চিফ মিনিস্টারের মাথায় আছে দিদি, নিশ্চিন্তে থাকুন। এখন মমতা দিকেও কিন্তু 18,000 টাকা পেনশনই চলতে হয়। আজকে তারা এই পর্যন্তই থাক দিদি, নমস্কার। আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। দিদির শরীরটা একটু খারাপ আছে, আমার এখন একদম ফিট। আগামী দিন আরো অনেক কিছু জানবো, অনেক জানবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একটা বই লিখবই, আমি লিখবই। আমাদের শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ, অভিনন্দন রইল, এবং বইতে অনেক কিছু বিতর্কিত তথ্য থাকবে। অনেক কিছু তিনি বলেছেন, আগেও বলেছেন, আজও বললেন। শিশির অধিকারী, অধিকারী পরিবারের টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি কাঠি থেকে জানতে পারি প্রথম। আবার একটি বিস্ফোরক তথ্য তিনি দিয়ে রাখলেন। আর বইয়েতে কি থাকবে সেটা তো আগামী দিনই জানা যাবে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।